আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, খামনির কার্যালয়ে হামলা, ১০০ জনকে হত্যা, খামনিকে হত্যার চক্রান্ত। এদিকে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে আসছে তুরস্কের ৫৬ ইউরোফাইটার। তুরস্কের হাতে ৫৬ ইউরোফাইটার সংখ্যায় ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি যোদ্ধাদের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এরপর জানাবো, এবার ইরানের তাণ্ডব দেখবে যুক্তরাষ্ট্র, পালানোর পথ পাবে না যুক্তরাষ্ট্রের সেনারা। এদিকে চীন, রাশিয়া, ইরান তিন শক্তির সামনে টিকবে তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন। এবং সর্বশেষ জানিয়ে দেব, পরিণতির কথা ভেবে ভীত ওয়াশিংটন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ উত্তেজনার মধ্যেই ট্রাম্প খামনিকে টার্গেট করেছে, তাকে হত্যা করার জন্য হামলা চালিয়েছে। ইতোমধ্যেই ১০০ জনকে হত্যা করা হয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ট্রাম্পের এমন সিদ্ধান্তে কখনোই সফল হবে না, কারণ ইরান একের পর এক শক্তিশালী হয়ে উঠছে। সেই সাথে ইরানের সাথে চ্যালেঞ্জ জানাচ্ছে ইসরায়েলকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরানের সাথে যুদ্ধে নামবে অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া এবং চীন, যে কারণে লন্ড ভন্ড হয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। স্বাধীন হবে ফিলিস্তিন, বিজয় নিশ্চিত ইরানের, পরাজিত হবে মার্কিন শক্তি। পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে টালমাটাল ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করে যুদ্ধের জন্য মহড়া চালাচ্ছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে গত জুনের পর আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরুর তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের মধ্যে চাপা অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সামরিক হামলার হুমকির মাঝেই ইরানের অভ্যন্তরে নজিরবিহীন এক সশস্ত্র অভ্যুত্থান চেষ্টার খবর পাওয়া গেছে। গত সোমবার রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সদর দপ্তর লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায় ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন খালক। এই ঘটনায় বিক্ষোভকারীদের সাথে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত ১০০ জন হামলাকারী নিহত ও গ্রেফতার হয়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রধান কার্যালয় মোতাহারি কমপ্লেক্সে মুজাহিদিন খালক যোদ্ধারা একটি জটিল অপারেশন চালানোর চেষ্টা করে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষ সুরক্ষা বাহিনী। এতে করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। শুধু খামেনির দপ্তরই নয়, সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোয়েন্দা মন্ত্রণালয়, গার্ডিয়ান কাউন্সিল এবং খামেনির ছেলে মুস্তফা খামেনির অফিসের সামনেও। সোমবার সকালে তেহরানের পস্তুর স্ট্রিট ও ভালিয়াসোর স্কোয়ারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইসরায়েলের গোপন মদদে এই অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়ে থাকতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একে বিদেশি গোয়েন্দা সংস্থার সমর্থিত একটি সন্ত্রাসী অনুপ্রবেশ হিসেবে বর্ণনা করেছে। পরবর্তী কোনো অভ্যুত্থানের আশঙ্কায় বর্তমানে তেহরান জুড়ে ভারী মেশিনগান এবং দাঙ্গা দমনকারী গাড়ি মোতায়েন করা হয়েছে। এদিকে বর্তমানে আলবেনিয়া ভিত্তিক সংগঠন মুজাহিদিন খালক দাবি করেছে যে তাদের অভিযানে খামেনির বাসভবন ও সদর দপ্তর ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী ১৫০ জন যোদ্ধা সফলভাবে অভিযান শেষ করে নিজেদের ঘাঁটিতে ফিরে এসেছে। তারা এই লড়াইকে মুক্তি সংগ্রাম হিসেবে অভিহিত করছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর তেহরানের সবথেকে সুরক্ষিত এলাকায় খামেনির বাসভবন গড়ে তোলা হয়। এমন সুরক্ষিত এলাকায় এমন হামলা বর্তমানে খামেনি সরকারের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। একদিকে বাইরের সীমান্তে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে সশস্ত্র বিদ্রোহ। সব মিলিয়ে ইরান এখন এক দ্বিমুখী সংকটের মুখোমুখি।
ইরান যুক্তরাষ্ট্র যখন পুরো দমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটি খবরে মাথা খারাপ দশা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে এবার উড়বে 50টির বেশি ইউরোফাইটার টাইফুন জেট। তুরস্কের বিমান বাহিনীতে একটি নয়, দুটো নয়, আসছে 56টি ফাইটার। সাম্প্রতিক বছরে বিমান শক্তির উন্নয়নে জোর তৎপরতা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 56টি ফাইটারে সজ্জিত ইউরোফাইটারের দুটো স্কোয়াড্রন আসছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে। এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম মিলিয়েত। ইসরায়েলি কর্তা ব্যক্তিরা বলছেন, তুরস্কের হাতে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী নৌবহর। এর বাইরে ইউরোফাইটারের দুটো স্কোয়াড্রন যদি বিমান বাহিনীতে সক্রিয় হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিমান শক্তিকে চ্যালেঞ্জ জানাবে আঙ্কারা। এ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলের বিরোধী পক্ষ। গণমাধ্যমটি বলছে, সংশোধিত পরিকল্পনার অংশ হিসেবে কাতারের 12টি ইউরোফাইটার টাইফুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাহিনীতে। বর্তমানে 3টি উৎস থেকে ইউরোফাইটার টাইফুন জেট কিনছে তুরস্ক। 2025 সালের অক্টোবরে যুক্তরাজ্যের সাথে $10.7 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছিল আঙ্কারা। এর মাধ্যমে তুরস্ক পাচ্ছে নতুন নির্মিত 20টি ইউরোফাইটার টাইফুন জেট। এছাড়া কাতার এবং ওমান থেকে আরও 12টি অতিরিক্ত যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে তুরস্ক। কাতারের বিমানগুলোতে আছে ইউরোফাইটার ট্রান্স 3A সংস্করণ, যা AES এর রাডার এবং মেটিওর মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। যুক্তরাজ্য থেকে কেনা ট্রান্স 4 ফাইটারগুলো 2028 সাল থেকে হাতে পাবে তুরস্ক। একটি একক ইউরোফাইটার টাইফুন স্কোয়াড্রনে 12 থেকে 16টি বিমান থাকে। প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে 24টি ইউরোফাইটার টাইফুন আছে তুরস্কের হাতে। এই সংখ্যা 3 থেকে 4 বছরের মধ্যে 56টিতে পৌঁছাবে। এতদিন মার্কিন F-16 যুদ্ধ বিমান ব্যবহার করছিল তুরস্ক। এখন ইউরোফাইটার তুরস্কের আকাশ প্রতিরক্ষায় একটি বড় সংযোজন। ইউরোফাইটারে আছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, উন্নত সেন্সর, রাডার এবং বহুমুখী আক্রমণ সক্ষমতা। বর্তমানে নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধ বিমান কান তৈরি করছে তুরস্ক। 2028 সালে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা। সেই প্রকল্পের আগ পর্যন্ত ইউরোফাইটারই আঙ্কারার প্রধান যুদ্ধ সক্ষমতার মেরুদণ্ড। বিশ্লেষকদের মতে, ইউরোফাইটার কেনা শুধু আকাশ প্রতিরক্ষা বাড়ানোর উদ্যোগ নয়, বরং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে তুরস্কের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত অংশীদারিত্ব গড়ে তোলার বড় সুযোগ। এবার যুক্তরাষ্ট্রকে শাসালো ইরাক। দেশটির 6টি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ইরাকি রেজিডেন্স কোঅর্ডিনেশন কমিটি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরাকে তার উপস্থিতি বজায় রাখে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে। এক বিবৃতিতে কমিটি অভিযোগ করেছে, ওয়াশিংটন বাগদাদের সঙ্গে হওয়া চুক্তির শর্ত মানছে না। ওই চুক্তি অনুযায়ী ইরাকের মাটিতে অবস্থানরত সব বিদেশি বাহিনীকে প্রত্যাহার করার কথা ছিল। কমিটির দাবি, মার্কিন বাহিনী শুধু অবস্থানই বজায় রাখেনি, বরং ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তাদের ভাষায় এটি ইরাকের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী যদি জোর করে নিজেদের উপস্থিতি চাপিয়ে দিতে চায়, তাহলে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জনগণের মর্যাদা ও অধিকার রক্ষায় আইনি ও নৈতিক দায়িত্ব পালন করবে। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি, তবু পর্যবেক্ষকদের মতে এতে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও তুলেছে কমিটি। তাদের দাবি, ওয়াশিংটন নির্ধারণ করার চেষ্টা করছে কে সরকারের দায়িত্ব নিতে পারবে আর কে পারবে না। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। খবরে বলা হয়েছে, ইরাকের বৃহত্তম পার্লামেন্টারি জোট মালিকিকে আবারও প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নাকি সতর্ক করেছে, তিনি দায়িত্ব নিলে ইরাকি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী 27 ফেব্রুয়ারির মধ্যে মালিকির প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে। কিন্তু মালিকি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না।
বিশ্লেষকদের মতে এই টানাপোড়েন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে নয়, বরং এটি ইরাকের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বনাম আন্তর্জাতিক প্রভাবের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসনের পর থেকেই দেশটিতে বিদেশি সামরিক উপস্থিতি বড় বিতর্কের বিষয়। সে সময় গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে অভিযান চালানো হলেও পরে সেই দাবির সত্যতা মেলেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 2500 সেনা ইরাকে অবস্থান করছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী তারা সরাসরি যুদ্ধের ভূমিকায় নয়, বরং পরামর্শ ও সহায়তা মিশনে কাজ করছে। 2021 সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরাকে তাদের যুদ্ধ মিশনের সমাপ্তি ঘোষণা করে। তবে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মতে বাস্তবে সামরিক উপস্থিতি অব্যাহত থাকায় পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই বলা কঠিন, তবে রাজনৈতিক অচলাবস্থা ও নিরাপত্তার হুমকির মধ্যে ইরাক আবারও এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র ও ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা শুধু ইরাক নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের পূর্বাভাস। একদিকে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ, অন্যদিকে তেহরানের দৃঢ় বার্তা চাপের কাছে নত নয় ইরান। সরাসরি সংঘাত বাঁধলে আসল চমক কোথায় লুকিয়ে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের পথে এগোতে দেওয়া হবে না। নতুন সমঝোতার জন্য 10 থেকে 15 দিনের সময়সীমা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি স্টিলথ জেট, বোমারু বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার প্রদর্শন তো চলছেই। ভূমধ্য সাগরে অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওমান উপকূলে প্রস্তুত ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিন্তু এখানেই কি শক্তির শেষ কথা? ইরানের কৌশল ভিন্ন। সরাসরি মুখোমুখি সংঘর্ষ নয়, অসম লড়াই, যেখানে প্রতিপক্ষ যত বড় তার দুর্বলতার জায়গাও তত বিস্তৃত। ইরান জানাচ্ছে তারা এমনভাবে শত্রুকে আঘাত করবে, পালানোর পথ পাবে না তারা। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। সম্প্রতি উন্মোচিত খোররামশাহর 4, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ আঞ্চলিক মার্কিন ঘাঁটি এমনকি ইসরায়েলও এর আওতায়। যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক সক্ষমতার দিকেও এগোচ্ছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। কিন্তু বাস্তবতা হলো গত এক দশকে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শান্ত নীল জলরাশির সমুদ্রই কি হয়ে উঠবে আগ্রাসী যুদ্ধের ময়দান? জানা গেছে চীন থেকে CM-302 সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল সংগ্রহ করছে ইরান। শব্দের চেয়েও দ্রুত গতির নিচু উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে এই মিসাইলের, যে কোনো যুদ্ধজাহাজের জন্য যা বড় চ্যালেঞ্জ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তবে ইরানের শক্তি শুধু অস্ত্রে সীমাবদ্ধ নয়। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন পুরো অঞ্চলে রয়েছে তাদের প্রভাব ও মিত্র নেটওয়ার্ক। বহুমুখী চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এই কৌশল বহুবার ব্যবহার করেছে তেহরান। অর্থাৎ সংঘাত শুরু হলে তা কেবল আকাশ যুদ্ধ বা নৌযুদ্ধ হবে না, এটি ছড়িয়ে পড়তে পারে বহু ফ্রন্টে, বহু স্তরে। হঠাৎ করেই কেন রাশিয়ার কার্গো বিমান একের পর এক উড়াল দিচ্ছে ইরানের দিকে? কেন বাড়ছে সামরিক যোগাযোগ? আর কেনই বা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমানবাহী রণতরী এগিয়ে আনছে ইরানের উপকূলের কাছাকাছি? বিশ্লেষকদের মতে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি করেছে ইরান। প্রায় 500 মিলিয়ন ইউরোর এই চুক্তির আওতায় ইরান পেতে যাচ্ছে 500টি ভার্বা পোর্টেবল লঞ্চ ইউনিট এবং 2500 9M336 ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি, ভার্বা হচ্ছে তাদের সবচেয়ে আধুনিক ম্যানপ্যাডস, যা ড্রোন, ক্রুজ মিসাইল এমনকি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম। শুধু তাই নয়, রাশিয়ার তৈরি Mi-28 অ্যাটাক হেলিকপ্টারও যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। আকাশ প্রতিরক্ষা জোরদার করতে নাকি সরাসরি প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে মস্কো? প্রশ্ন হচ্ছে, কেন এই দ্রুততা?
পটভূমিতে রয়েছে ইরান ও ইসরায়েলের টান টান উত্তেজনা। গত বছরের সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তেহরান, এবার যেন প্রস্তুত হয়ে নামতে চায় তারা। আর সেই প্রস্তুতিতে পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্র শক্তিধর রাশিয়া। এদিকে সমুদ্রপথেও বাড়ছে উত্তাপ। আরব সাগরে অবস্থান নিয়েছে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পাশাপাশি বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও এগিয়ে আনা হয়েছে ইরানের কাছাকাছি জলসীমায়। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে সামরিক পথেও হাঁটা হবে। যদিও তেহরান বলছে তারা ভয় পায় না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন রণতরীকেও সাগরের তলদেশে পাঠাতে পারে। ঠিক তখনই সামনে আসে আরেক তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চীন থেকে সুপারসোনিক অ্যান্টি-শিপ মিসাইল কিনছে ইরান। CN-302 নামের এই ক্ষেপণাস্ত্রটি বহুল আলোচিত YJ-12 এর রপ্তানি সংস্করণ। এই মিসাইলের গতি শব্দের চেয়েও বেশি। সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে এসে শত্রু জাহাজের রাডার ফাঁকি দিতে পারে। এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। স্থলভিত্তিক মোবাইল লঞ্চার, যুদ্ধ জাহাজ কিংবা যুদ্ধ বিমান সব প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপযোগ্য। অর্থাৎ ইরানের উপকূলের বহু দূরে অবস্থান নেওয়া শত্রু পক্ষের রণতরীও আর নিরাপদ নয়। তাহলে কি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? JBS Holdings Limited. একদিকে মার্কিন রণতরীর আকাশ ভিত্তিক আঘাত হানা সক্ষমতা, অন্যদিকে তীর ভিত্তিক সুপারসোনিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঢাল। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার এয়ার ডিফেন্স সহায়তা। রাশিয়া, চীন ও ইরান তিন শক্তির ঘনিষ্ঠতা কি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পাল্টা পদক্ষেপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানই রুখে দেবে সংঘাত? ইরানের হামলায় নিজেদের ভয়াবহ পরিণতির কথা ভেবে এখন ভীত সন্তুষ্ট ওয়াশিংটন। খোদ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, আবেগের বশে ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের মাশুল দিতে হতে পারে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে দিয়ে বলেছেন, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে ফেলতে পারে, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন মতে হোয়াইট হাউসের শীর্ষ টেবিলে এখন হামলার লাভ ক্ষতি নিয়ে চলছে তুমুল বিতর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সামরিক আঘাতের দিকে ঝুঁকলেও তার প্রধান উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। তাদের মতে বারুদের আগে কূটনীতিকে আরও একবার সুযোগ দেওয়া উচিত। বৈঠকে প্রশ্ন উঠেছে, হামলা চালিয়ে আসলে সাফল্য আসবে কিভাবে? আর যদি লক্ষ্য হয় পারমাণবিক চুক্তি, তবে ট্রাম্পকে তার আগের কঠোর শর্ত বা রেডলাইন থেকে কিছুটা সরে আসতেই হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে হটানোর মতোই ইরানের জন্য একটি ছোট ওয়ার রুম বা পরামর্শক দল গঠন করেছেন ট্রাম্প। তাদের লক্ষ্য হল ঝুঁকি কমিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। তবে স্থল অভিযান বা সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। চরম এই দোটানার মধ্যেও ট্রাম্প নিজের কর্তৃত্ব বজায় রেখে জানিয়েছেন, চূড়ান্ত বোতামটি তার হাতেই। তিনি বলেন, সিদ্ধান্ত আমি নেব, আমি চুক্তি চাই, কিন্তু তা না হলে ইরানের জন্য দিনটি হবে ভয়াবহ, দুঃখজনকভাবে তাদের জনগণের জন্য, কারণ তারা মহান ও অসাধারণ মানুষ। তাদের সঙ্গে এমন কিছু হওয়া উচিত ছিল না। মেহেদী হাসান,